নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং টপিক নিয়ে চলে এসেছি। তো এই ক্লাসে আমরা শিখব অর্থাৎ লিখব মায়ানমার ভূমিকম্পের ওপর একটা প্রতিবেদন, অর্থাৎ সম্প্রতি মায়ানমারে ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পের ওপরে একটা নিউজ পেপার রিপোর্ট লিখব আজকের এই ক্লাসে। ওকে, তোমরা হয়তো সকলেই অবগত আছো 28শে মার্চ 2025 সালে মায়ানমারে ঘটে গিয়েছিল এক বিধ্বংসী ভূমিকম্প। সমগ্র মায়ানমার এবং থাইল্যান্ড কেঁপে উঠেছিল এই ভূমিকম্পের তীব্রতায়। এই ভূমিকম্পের তীব্র কম্পনে কেঁপে উঠেছিল সমগ্র মায়ানমার এবং থাইল্যান্ড, যার তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.7। ওকে, তো দেখো এই ভূমিকম্পটি মায়ানমার এবং তৎসংলগ্ন থাইল্যান্ড, ব্যাংকক ইত্যাদি অঞ্চলে এক বিস্তৃত বিস্তৃতভাবে ক্ষয়ক্ষতি সাধন করেছে জীবন এবং সম্পত্তির ওপরে। তো এই বিষয়টির উপরই আজকে আমরা নিউজ পেপার রিপোর্টটি লিখতে চলেছি। তো চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস। তো দেখো, আমরা এই রিপোর্ট রাইটিং এর টাইটেল লিখেছি এ ডেভাস্টেটিং আর্থকোয়েক হিটস মায়ানমার। কি বললাম? একটা বিধ্বংসী, ডেভাস্টেটিং মানে কি? বিধ্বংসী। আর্থকোয়েক মানে কি? ভূমিকম্প। হিটস মানে আঘাত করে মায়ানমার। দেখো, টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। ওকে, ইচ অফ দ্য the first letter of each of the words of the title has been written in capital letter. Okay, and after that you have to just put a comma and then write the casualties. Okay, অর্থাৎ ক্ষয়ক্ষতি কি হয়েছে, 150 died, যদিও the death toll was likely to raise afterwards, অর্থাৎ ডেথ টোল পরবর্তীকালে আরও রেইজ করেছিল, আরও বেড়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর আমরা লিখব বাই এ স্টাফ রিপোর্টার, যেমনটা লিখতে হয় নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। আগেও বলেছি, এখানে দেখো এই তোমরা এসটা ক্যাপিটাল দেবে, আরটা ক্যাপিটাল দেবে। এবার দেখো, জায়গার নাম যদি পয়েন্টসে দেওয়া থাকে সেক্ষেত্রে ওই জায়গার নাম দেবে, আর যদি না দেওয়া থাকে ইনস্টেড অফ দ্যাট সেই জায়গার নামের পরিবর্তে তখন XYZ দিতে হবে। ঠিক আছে, XYZ দিতে হবে। আর যদি জায়গার নাম দেওয়া থাকে তাহলে ইনস্টেড অফ XYZ ইউ হ্যাভ টু মেনশন দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার প্লেস হিয়ার। ওকে, এবার তুমি যে ডেটে রিপোর্টটা লিখছো সেই ডেটটা দেবে, যদি কোনো ডেট মেনশন না থাকে পয়েন্টে। এবারে আমরা সালটা দেবো। সালটা অনেক সময় দেয় না, অনেকে মানে মডার্ন যে অ্যাপ্রোচ সেখানে সালটা অ্যাভয়েড করা হয়। ওকে, কারণ রিপোর্ট রাইটিং তো সাধারণত টাটকা খবর পরিবেশন করা হয়, তাই তো সেখানে সালটা দেওয়ার প্রয়োজন হয়ে ওঠে না, তাই না? তো নিশ্চয়ই যদি কেউ লেখে মানে তারিখটা মেনশন করে, তার মানে সেটা সে ধরে নেবে যে সেটা সেই বছরেরই তারিখ, তাই না? রিপোর্ট রাইটিংয়ে নিশ্চয়ই আগের বছরের সংবাদ পরিবেশন করা হবে না। তো যাই হোক, মডার্ন অ্যাপ্রোচে অনেকে সালটা দেয় না, তোমরা এটা নাও দিতে পারো সালটা, ঠিক আছে, অ্যাভয়েড করতে পারো ইয়ারটা আর কি। তো দেখো, আমরা শুরু করি কন্টেন্টটা। বলছে এ ডেভাস্টেটিং আর্থকোয়েক, একটা বিধ্বংসী ভূমিকম্প অফ ম্যাগনিটিউড 7.7, যার তীব্রতা ছিল 7.7, স্ট্রাক, অর্থাৎ স্ট্রাইকের পাস্ট ফর্ম। ঠিক আছে, স্ট্রাইকের পাস্ট ফর্ম কিন্তু স্ট্রাক, অর্থাৎ ভার্বে 2 নম্বর ফর্ম, স্ট্রাক হচ্ছে 2 নম্বর ফর্ম। আঘাত করেছে, সিম্পল পাস্ট টেন্সে লিখলাম। স্ট্রাক কাকে, অর্থাৎ কাকে আঘাত করেছে না, মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড, মায়ানমার এবং থাইল্যান্ডকে আঘাত করেছে। অন March 28, কবে আঘাত করেছে? মার্চ মাসের 28 তারিখে, অ্যারাউন্ড 12:50 PM লোকাল টাইম, অর্থাৎ লোকাল টাইম 12:50, লোকাল টাইম অনুসারে 12:50 হবে, সে 12:50 নাগাদ কিন্তু আঘাত করেছে থাইল্যান্ড এবং মায়ানমারকে সমগ্র এই ভূমিকম্পটি। এবং দেখো এর ফলে কি হয়েছে, কিলিং অ্যাটলিস্ট 150 পিপল, অ্যাটলিস্ট অর্থাৎ কম করে 150 জন মানুষ কিন্তু এর ফলে মারা গেছেন, অ্যান্ড ইনজিউরিং থাউজেন্ডস, এবং হাজার হাজার মানুষ কিন্তু ইনজিওর্ড করেছে। এই ভূমিকম্পের ফলে ইনজিওর্ড হয়েছে হাজার হাজার মানুষ। নেক্সট লাইনটা দেখে নিই আমরা। দেখো, আর একটা কথা বলি, তোমাদের পরীক্ষায় যদি অন্য কোনো পয়েন্টস দিয়ে অন্য কোনো স্থানে ঘটে যাওয়া কোনো আর্থকোয়েক নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে আসে, তাহলে কিন্তু প্যাটার্নটা এরকমই হবে। এ ডেভাস্টেটিং আর্থকোয়েক অফ ম্যাগনিটিউড, এরকমভাবে স্টার্ট করতে হবে। স্ট্রাক, আজকে যদি ভূমিকম্পটা জাপানে হতো তখন কি লিখতাম? এ ডেভাস্টেটিং আর্থকোয়েক অফ ম্যাগনিটিউড 7.5, সেখানে ধরো ম্যাগনিটিউড ছিল 7.5 বা 7.6, তো সেক্ষেত্রে তুমি 7.5 দেবে। স্ট্রাক জাপান, এরকমভাবে লিখবে। ঠিক আছে, তারপরে যদি তারিখটা জানা থাকে, এক্স্যাক্ট ডেটটা, তারিখটা সেটা দেবে এখানে। ঠিক আছে, আর টাইমটা এখানে দেবে। এগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু প্যাটার্নটা কিন্তু এরকমই। ঠিক আছে, এখানে রিপোর্ট রাইটিংয়ে দেখাবো যে ধরো তোমাকে রিপোর্ট রাইটিং কি হয়, আর্থকোয়েক এইটা একটা বিশেষ কাইন্ড। আর্থকোয়েক হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের বিশেষ একটা ধরন, একটা কাইন্ডের।
আমরা জানি পিএসসি ক্লার্কশিপের ট্র্যাডিশনাল টাইপের রিপোর্ট রাইটিংগুলো বিশেষ করে আসে। ট্র্যাডিশনাল কোনগুলো? যেমন আর্থকোয়েক, সিভিয়ার সাইক্লোন, ফায়ার, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে কি ট্র্যাডিশনাল টপিক। ক্লার্কশিপে বেসিক্যালি ট্র্যাডিশনাল টপিকগুলোই আসে। প্রত্যেকটা ট্র্যাডিশনাল টপিক থেকে একটা করে টপিক মুখস্থ করে যাওয়া উচিত পরীক্ষার আগে। তাহলে কী হবে, ওই টপিকটার সাহায্যেই ওই টপিকের ওপরে মানে ওই কাইন্ডের ওপরে যে কোনো পয়েন্টই দিক না কেন, সেই পয়েন্টের ওপরে কিন্তু একটা স্ট্রাকচার আমরা গড়ে তুলতে পারবো, একটা কিছু লিখে আসতে পারবো। কেন কি, এখানে অনেক কমন লাইন্স আছে। তা কমন লাইন্সগুলো আমি দেখাবো তোমাদেরকে পড়ানোর সময়। নেক্সট লাইনটা দেখবে, মেনি পিপল, অনেক লোকজন, ওয়ার ট্র্যাপড, অর্থাৎ আটকা পড়ে গেছিল। ট্র্যাপ মানে আটকা পড়ে যাওয়া। অনেক লোকজন আটকা পড়ে গেছিল। কোথায় আটকা পড়ে গেছিল? ইন দ্য ডেব্রিস। ডেব্রিস মানে কি? ডেব্রিস মানে হচ্ছে ধ্বংসস্তূপ। ইন দ্য ডেব্রিস অর্থাৎ ডেব্রিসের মধ্যে, ধ্বংসস্তূপের মধ্যে অনেক মানুষ আটকা পড়ে গেছিল। আর কি, এটা কোন টেন্সে লেখা হয়েছে বলো তো? এটা সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। আর সিম্পল পাস্টের প্যাসিভে লেখা হয়েছে। দেখো, মেনি পিপল ওয়ার ট্র্যাপড ইন দ্য ডেব্রিস, ওয়ার ট্র্যাপড ইন দ্য ডেব্রিস। ঠিক আছে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে মেনি পিপল হচ্ছে অবজেক্ট, তারপরে ওয়ার বসালাম, তারপরে দেখো ভার্বের 3 নাম্বার ফর্ম ট্র্যাপড বসানো হয়েছে। ট্র্যাপড, আটকা পড়ে যাওয়া। এটা কমন, যে কোনো আর্টকোয়েক আসলেই কিন্তু তুমি এটা লিখতে পারবে। এটা কমন একটা লাইন আছে প্রত্যেকটা আর্টকোয়েকের জন্য। দেখো, দ্য আর্থকোয়েক ওয়াজ followed by several strong aftershocks causing an irreparable damage to life and property। কি বলছে দেখো, আর্থকোয়েক ওয়াজ ফলোড বাই, অর্থাৎ এই আর্থকোয়েকের পরে বেশ কয়েকটি, সেভারেল মানে গুটি কয়েক, সাম, তো এই আর্থকোয়েকের পরে সাম গুটি কয়েক, স্ট্রং শক্তিশালী আফটার শকস হয়েছিল। আফটার শকস মানে তোমরা জানো ভূমিকম্পের পর আফটার শকস হয়। তাহলে এই ভূমিকম্পের পরে বেশ কয়েকটি শক্তিশালী আফটার শক হয়েছিল, যে আফটার শকগুলো কজিং মানে কি ঘটিয়েছিল, কি ঘটিয়েছিল? অ্যান ইররিপেয়ারেবল ড্যামেজ, অর্থাৎ একটা অপূরণীয় ক্ষতি। ইররিপেয়ারেবল মানে হচ্ছে অপূরণীয়, এমন ক্ষতি যেটা পূরণ করা সম্ভব নয়। টু লাইফ অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ জীবন এবং সম্পত্তির ওপরে একটা অপূরণীয় ক্ষতি সাধন করেছে এই আফটার শকসগুলো। তো এটা তো প্রত্যেকটা ভূমিকম্পের ক্ষেত্রে আফটার শক হবে, তাই না? তাহলে প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে পয়েন্টই দিক না কেন, জাপানের আর্থকোয়েক দিক বা মায়ানমারের আর্থকোয়েক দিক বা নেপালের আর্থকোয়েক দিক, তাহলে আমরা তো এটা লিখতেই পারবো, কারণ আফটার শক তো স্থানীয় অঞ্চলকে ক্ষয়ক্ষতি করবে, তাই না? তো দেখো নেক্সট প্যারা, নেক্সট প্যারায় আমরা দেখো আমাদের নেক্সট প্যারাটা শুরু হচ্ছে। টোটাল 3টে প্যারায় আমরা লিখেছি। ফার্স্ট প্যারাতে মূল ঘটনাটা বিবৃত করলাম। এবারে সেকেন্ড প্যারায় সোর্স, সেকেন্ড প্যারায় লিখবো তথ্যসমূহ, হ্যাঁ, কোন সোর্স থেকে আমরা পেয়েছি, আই উইটনেস আছে কিনা ইত্যাদি। এবং থার্ড প্যারায় লিখবো ইন্টারন্যাশনাল হেল্প, ঠিক আছে, রিলিফ ওয়ার্ক, রেস্কিউ অপারেশন ইত্যাদি সম্পর্কে। তো দেখো বলছে দ্য নাইটমেয়ারিশ, নাইটমেয়ারিশ মানে দুঃস্বপ্নময়, কথাটি এসেছে নাইটমেয়ার থেকে। দ্য নাইটমেয়ারিশ আর্থকোয়েক, অর্থাৎ এই দুঃস্বপ্নময় ভূমিকম্প, হ্যাড ইট সোর্স ইন সেন্ট্রাল মায়ানমার, অর্থাৎ এই দুঃস্বপ্নময় ভূমিকম্পের সোর্স, উৎস ছিল মধ্য মায়ানমার, সেন্ট্রাল মায়ানমার। অ্যাবাউট 20 কিমি ফ্রম মান্দালয়, যে যে সোর্সটা মূলত 20 কিলোমিটার দূরে ছিল মান্দালয় থেকে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মান্দালয় থেকে 20 কিলোমিটার ভিতরে। দ্য কান্ট্রিজ সেকেন্ড লার্জেস্ট সিটি, আর মান্দালয় হচ্ছে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর। মান্দালয় ইজ ভেরি ক্লোজ টু ওয়ান অফ দ্য মোস্ট সিসমিক্যালি অ্যাক্টিভ ফল্টস। মান্দালয় খুবই কাছে অবস্থিত, ভেরি ক্লোজ মানে হচ্ছে খুবই কাছে। মান্দালয় খুবই কাছে অবস্থিত, কিসের কাছে অবস্থিত না, টু ওয়ান অফ দ্য মোস্ট সিসমিক্যালি অ্যাক্টিভ ফল্টস। সিসমিক্যালি মানে কি বলতো, ভূমিকম্পের দিক থেকে খুবই অ্যাক্টিভ, সক্রিয় একটা ফল্ট। ফল্ট মানে আমরা জানি ফল্ট, FAULT ফল্ট, এটা একটা জিওগ্রাফিক্যাল টার্ম, ঠিক আছে। তো জানি আমরা এটা জিওগ্রাফিক্যাল টার্ম, এর মানে জিওলজি যদি কেউ পড়ে থাকুক বা ভূগোল, প্রাকৃতিক ভূগোল, সেখানে দেখবে যে বাংলা এটাকে এই চ্যুতি বলে একটা শব্দ আছে আর কি, এটাকে বলে ফল্ট, ঠিক আছে, বা ফাটল টাইপের এরকম ফল্ট, বাংলায় এরকম মিনিং আসে আর কি। তো যাই হোক, দেখো, তো এই মান্দালয় হচ্ছে এরকম সিসমিক্যালি অ্যাক্টিভ একটা ফল্ট, অর্থাৎ ভূমিকম্পের দিক থেকে খুবই সক্রিয় একটা অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। ইন দ্য রিজিয়ান, কোন রিজিয়ানে অবস্থিত, কল্ড সাগিয়াং ফল্ট। তো দেখো এই অঞ্চলটার নাম হচ্ছে সাগিয়াং ফল্ট, কি বললাম, সাগিয়াং ফল্ট, ওকে। তারপর দেখো দ্য ডেভাস্টেটিং কোয়েক্স, অর্থাৎ বিধ্বংসী এই কোয়েক্সগুলো, কোয়েক্স মানে কম্পনগুলো, দ্য ডেভাস্টেটিং কোয়েক্স অ্যাফেক্টেড দ্য এন্টায়ার রিজিয়ন। সিম্পল পাস্টে লিখলাম
এই বিধ্বংসী কোয়েক্সটা, অর্থাৎ কোয়েক্স মানে কি কম্পনগুলো, বিধ্বংসী কম্পনগুলো অ্যাফেক্টেড, ক্ষতিগ্রস্ত করেছে দ্য এন্টায়ার রিজিয়ন, সমগ্র এলাকাকে, অ্যান্ড লেফট থাউজেন্ডস অফ পিপল ডেড, এবং হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। ঠিক আছে, এটাও কিন্তু কমন লাইন। দেখো ভূমিকম্পে কিন্তু এটা হবেই, কোয়েক্সগুলো অ্যাফেক্ট করবে এন্টায়ার রিজিয়নকে এবং লেফট অ্যান্ড ইট উইল লিভ থাউজেন্ডস অফ পিপল ডেড, ইট ইজ ভেরি ন্যাচারাল। নেক্সট লাইন সেটাও কিন্তু কমন, মেনি মাল্টি স্টোরিড বিল্ডিংস, অর্থাৎ অনেক বহুতল বাড়ি, হ্যাঁ, কল্যাপসড, ভেঙে পড়েছিল, জাস্ট লাইক এ হাউস অফ কার্ডস, মানে হচ্ছে তাসের ঘরের মতো। দেখো হাউস অফ কার্ডস মানে হচ্ছে তাসের ঘর, তো অনেক মাল্টি স্টোরিড বহুতল বাড়ি, মাল্টি স্টোরিড বিল্ডিং, সেগুলো কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। দ্য হোল এরিয়া ওয়াজ টার্নড ইন্টু অ্যান ইনফার্নো, সমগ্র এলাকাটা না নরকে রূপান্তরিত হয়েছে। ওয়াজ টার্নড ইন্টু অ্যান ইনফার্নো, নরকে রূপান্তরিত হয়েছিল। এই ইনফার্নোর একটা সিনোনিম বলেছি, ইনফার্নো মানে নরক, এর চরম বিশৃঙ্খল পরিস্থিতি, হ্যাঁ সেটাকেও বোঝায় যে স্টেট অফ অ্যাবসলিউট ডিসঅর্গানাইজড সিচুয়েশন। কি বললাম? স্টেট অফ অ্যাবসলিউট ডিসঅর্গানাইজড সিচুয়েশন, সেটাকে বলছি ইনফার্নো। তো প্যান্ডিমোনিয়াম বলে একটা ওয়ার্ড আছে, তার মানে হচ্ছে চরম অরাজকতা। তো এখানে পুরো এলাকাটা চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দেখো দ্য ব্যাংকক হুইচ ইজ অ্যাবাউট 1000 কিমি ফ্রম দ্য আর্থকোয়েকস এপিসেন্টার ওয়াজ অলসো সিভিয়ারলি ড্যামেজড বাই দ্য আর্থকোয়েক। ব্যাংকক যেটা কিনা অবস্থিত ভূমিকম্পের এপিসেন্টার থেকে, মানে উপকেন্দ্র থেকে 1000 কিলোমিটার দূরে, সেই ব্যাংককও কিন্তু এই ভূমিকম্পের দ্বারা কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখো এগুলো না সমগ্রই মানে সবটাই কিন্তু কমন লাইন। এই দেখো দেখো দ্য ডেভাস্টেটিং থেকে এই এই ইনফার্নো পর্যন্ত পুরোটাই কমন লাইন। এগুলো যদি মুখস্থ করে নিই আমরা কমন লাইনগুলো, তাহলে পয়েন্টস যাই আসুক না কেন, ওকে, আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, যে কোনো ভূমিকম্পের ওপর লিখতে পারবো। শুধুমাত্র যে মায়ানমার ভূমিকম্প মুখস্থ করেছি বলে এটাই যে লিখবো এই পয়েন্টসের সাহায্যে, এই লাইনগুলোর সাহায্যে, এমনটা নয় কিন্তু। বিষয়টা ফ্লেক্সিবল হতে হবে, তোমাকে ফ্লেক্সিবিলিটি আনতে হবে চিন্তা ভাবনায়। দেখো ফাইনাল ফাইনাল প্যারা, দেখো ফাইনাল প্যারা আমরা কি লিখেছি, এখানে লিখবো ইন্টারন্যাশনাল এইডস অ্যান্ড হেল্প, আন্তর্জাতিক স্তরে কি কি সাহায্য পেয়েছে মায়ানমার, সে বিষয়ে লিখব। দ্য ইউনাইটেড নেশনস ইন মায়ানমার হ্যাভ ডেলিভার্ড এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাসিস্ট্যান্স অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন মায়ানমার, এখানে একটা হ্যাজ হবে, কারণ ইউনাইটেড নেশনস একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে গণ্য করা হয়, যার জন্য এখানে আমরা হ্যাভের পরিবর্তে হ্যাজ লিখব। এটা হ্যাজ করব। দ্য ইউনাইটেড নেশনস ইন মায়ানমার হ্যাজ ডেলিভার্ড এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ ইউনাইটেড নেশনস কিন্তু সমগ্র মায়ানমার জুড়ে ওয়াইড রেঞ্জ অফ অ্যাসিস্ট্যান্স, বিস্তৃতভাবে সাহায্য প্রদান করেছে সমগ্র মায়ানমার জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সমগ্র দেশ জুড়ে। এমনকি ভারতবর্ষ, ইন্ডিয়া সেন্ট আ সার্চ অ্যান্ড রেস্কিউ টিম, ইন্ডিয়াও কিন্তু একটা সার্চ এবং রেস্কিউ টিম পাঠিয়েছে, মেডিকেল প্রফেশনালস পাঠিয়েছে, এয়ারক্রাফট ফিল্ড উইথ ব্ল্যাঙ্কেটস, অর্থাৎ প্লেনে করে ব্ল্যাঙ্কেট পাঠিয়েছে, ব্ল্যাঙ্কেট মানে যেটা হয় আর কি, লেপ, কম্বল, তোষক ইত্যাদি, হাইজিন কিটস পাঠিয়েছে, ফুড প্যাকেটস অ্যান্ড আদার এসেনশিয়াল আইটেমস, সমস্ত কিছুই কিন্তু পাঠিয়েছে, ইন্ডিয়ার তরফ থেকে পাঠানো হয়েছে এই সমস্ত কিছু। ঠিক আছে, তো যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা আর্থকোয়েকের ওপর একটা রিপোর্ট রাইটিং লিখতে পারি খুব সহজ ভাষায় এবং খুব ছোট করে, সংক্ষিপ্তভাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, উপকৃত হয়েছো। তো যদি তোমরা ভিডিওটি ভালো লাগে তোমাদের যদি ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা এফোর্ট দিতে হয়। তো তোমাদের কাছ থেকে যদি একটা পজিটিভ রেসপন্স পাই, সেক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে একটা স্টিমুলির কাজ করবে পরবর্তী ভিডিও, তাহলে তোমরা আরও খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে একটা ভিডিও পেতে পারবে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।